আসসালামু আলাইকুম। কেএসএন স্কুলের ক্লাস 7-এর সপ্তবর্ণা ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তবর্ণার গদ্যাংশ থেকে কাবুলিওয়ালা গল্পটি আমরা আজকে পড়ব। গল্প পড়ার সময় আমরা শুদ্ধ উচ্চারণের দিকে খেয়াল করব। কাবুলিওয়ালা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি একদণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না। 5 বছরের ছোট মেয়ে মিনি এক মুহূর্ত কথা না বলে থাকতে পারে না, সে কথাটা এখানে বোঝানো হয়েছে। সকালবেলায় আমার নোভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি, এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল, বাবা, রামদয়াল দারোয়ান কাককে কোয়া বলছিল, সে কিচ্ছু জানে না। না, নোভেল মানে হচ্ছে উপন্যাস, সপ্তদশ মানে হচ্ছে 17, পরিচ্ছেদ মানে হচ্ছে অধ্যায়। হাত দিয়েছে মানে লিখতে বসেছে। সে আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের 2 হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। লিখিবার টেবিলের পাশে অর্থ লেখার টেবিলের পাশে 2 হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে সে আগডুম বাগডুম খেলতে শুরু করল। অতি দ্রুত অর্থ তাড়াতাড়ি। আমার ঘর পথের ধারে। হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। আমার ঘর পথের ধারে মানে পথের ধারেই বাসাটা, সেই কথাটা এখানে বলা হয়েছে, রাস্তার পাশেই হচ্ছে বাসা। হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল, মানে আগডুম বাগডুম দিয়ে করে ও ছড়া বলে বলে খেলা খেলছিল, সেই খেলাটা রেখে সে জানলার কাছে চলে গেল। ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটা 2-4 আঙুরের বাক্স, এক লম্বা কাবুলিওয়ালা পথ দিয়া যাইতেছিল। তাহাকে দেখিয়া আমার কন্যারত্নের কিরূপ ভাবোদয় হইল বলা শক্ত। তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। মানে কাবুলিওয়ালাটার গায়ে পরা ছিল ময়লা ঢোলা একটা কাপড়, পাগড়ি ছিল মাথায়, আর একটা ঝুলি ঘাড়ের কাছে ছিল, আর হাতের মাঝে ছিল আঙুরের বাক্স কয়েকটা। তিনি ছিলেন লম্বা, সে এই ধরনের গড়নের একজন কাবুলিওয়ালা, মানে কাবুল দেশের অধিবাসীদেরকে কাবুলিওয়ালা বলা হয়। কাবুলিওয়ালা পথ দিয়ে যাইতেছিল। তাহাকে দেখিয়া আমার কন্যারত্নের, কন্যারত্ন বলতে এখানে কন্যাকে আদর করে রত্নের সাথে মানে মূল্যবান কিছুর সাথে তুলনা করা হয়েছে, সেজন্য কন্যারত্ন বলা হয়েছে। কিরূপ ভাবোদয়, যে ভাবোদয় হচ্ছে ভাবের উদয় হওয়া, কিছু একটা মনে হওয়া হইল বলা শক্ত। কি মনে হয়েছে সেটা বলা যাচ্ছে না, সে কথাটা এখানে বলা হয়েছে। তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। ঊর্ধ্বশ্বাস মানে জোরে জোরে ডাকা, তাকে জোরে জোরে ডাকা শুরু করে দিল। মিনির চিৎকারে যেমনি কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল, অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না। তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভিতর সন্ধান করিলে তাহার মতো 2-4টে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে। মিনির চিৎকারে যেমনি কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল, মানে মিনির ডাকে কাবুলিওয়ালা হেসে দেখলো, তার দিকে ফিরে তাকালো, সেটাই এখানে বোঝানো হয়েছে। এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল, এবং তাদের বাড়ির দিকে সে আসছিল। অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। ঊর্ধ্বশ্বাসে বলতে এখানে দ্রুত, অমনি সে দ্রুত, অন্তঃপুর মানে হচ্ছে ঘরের ভিতরে, অমনি সে দ্রুত ঘরের ভিতরে দৌড় দিয়ে চলে গেল। তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না, মানে তাকে আর দেখা গেল না, সেটাই এখানে বোঝানো হয়েছে। তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে, তার মনের মধ্যে একটা বিশ্বাস ছিল, মানে মনের মধ্যে গাথা ছিল যে জিনিসটা, সেটা কি,
ওই ঝুলিটার ভিতর সন্ধান করিলে তাহার মতো 2-4টে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে। মিনির মনের মধ্যে ছিল যে ঝুলিটা যেহেতু দেখেছে ঝুলিটার ভিতরে কি আছে, তার মতন কয়েকটা শিশু সেখানের মধ্যে রয়েছে। আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তপুর হইতে ডাকাইয়া আনিলাম। সে আমার গা ঘেঁষিয়া দাঁড়াইয়া রহিল। কাবুলি ঝুলির মধ্য হইতে কিশমিশ খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল। সে কিছুতেই লইল না। দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল। প্রথম পরিচয়টা এমনিভাবে গেল। মিনির বাবা কি করেছে, তার এই অহেতুক ভয়টাকে বলা হচ্ছে অমূলক ভয়। ভাঙাইয়া মানে হচ্ছে ভেঙে দেওয়া, অভিপ্রায় মনে হচ্ছে সেই ইচ্ছায় তাকে অন্তপুর মানে হচ্ছে ভেতর থেকে, ঘরের ভেতর থেকে, ডাকাইয়া মানে হচ্ছে ডেকে আনিলাম। মিনির বাবা মিনির মনের ভিতরে যে ভয়টা ছিল সেটা ভেঙে দেওয়ার জন্য তাকে ঘরের ভিতর থেকে ডেকে আনলেন। মিনি তার বাবার গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছিল। কাবুলিওয়ালা তার ঝুলির মধ্যে ছিল কি, কিশমিশ ছিল, খোবানি ছিল। খোবানি বাদাম জাতীয় এক ধরনের ফল। বাহির করিয়া মানে এগুলো বের করে মিনিকে দিতে লাগলো, কিন্তু মিনি সেগুলো নিচ্ছিল না। সে আরও বেশি কাবুলিওয়ালাকে সন্দেহ করে তার বাবার হাঁটুর কাছে বসে রইল। কাবুলিওয়ালা আর মিনির প্রথম যে দেখাটা, প্রথম পরিচয়টা এভাবেই গেল। কিছুদিন পরে একদিন সকালবেলায় বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি দ্বারের সমীপস্থ বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করিতেছে। মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই। আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিশমিশে পরিপূর্ণ। দুহিতার্থ এখানে কন্যাকে বোঝানো হয়েছে, মেয়েকে। দ্বার মানে হচ্ছে দরজা, সমীপস্থ হচ্ছে কাছে বা নিকটে। দ্বারের সমীপস্থ মানে হচ্ছে দরজার কাছে। অনর্গল হচ্ছে অনবরত কথা বলা। বাবা দেখলো তার মেয়ে দরজার কাছে বেঞ্চির ওপর বসে অনবরত কথা বলে যাচ্ছে এবং কাবুলিওয়ালা কি করছে, তার পায়ের নিচের পাশে বসে হাসি মুখে সেই কথাগুলো শুনছে এবং মাঝে মাঝে বিষয় অনুযায়ী নিজের মতামত ব্যক্ত করিতেছে। পঞ্চবর্ষীয় বোঝাতে এখানে 5 বছরকে বোঝানো হয়েছে। এই 5 বছর বয়সের মধ্যে তার সব কথা কিন্তু তার বাবা শুনতো। শ্রোতা অর্থ যিনি শ্রবণ করে বা শুনে, কথা শুনে যিনি, তাকে শ্রোতা বলা হয়। আবার দেখা যাচ্ছে তার ক্ষুদ্র মানে ছোট আঁচল, ছোট আঁচলটার মধ্যে বাদাম আর কিশমিশ দিয়ে ভরা, পরিপূর্ণ মানে হচ্ছে ভরা। সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে। ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে। সংবাদ পাইলাম মানে জানলো, মিনির বাবা জেনেছে, সেই কথাটা এখানে বোঝানো হয়েছে। কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ, দ্বিতীয়বারের মতন যে সাক্ষাৎ, সেটা দ্বিতীয়বার ছিল না। এর মধ্যে সে প্রায় সবসময় এসে পেস্তা বাদাম তাকে দিয়ে তার ছোট হৃদয়টাকে মানিয়ে নিয়েছে। দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটিকতক বাঁধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে, যথা রহমতকে দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত, কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা, তোমার ও ঝুলির ভিতর কি? রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিত, হাতি। দুটি বন্ধু বলতে রহমত এবং মিনিকে বোঝানো হয়েছে। গুটিকতক অল্প কিছু বাঁধা কথা, সীমাবদ্ধ কথাকে বলা হয়েছে। রহমতের হাসি যদিও না আসে, কিন্তু হাসির মতন করে সে তাকে মিনিকে উত্তর দিত, হাতি। উহাদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল। রহমত মিনিকে বলিত, খোকি, তুমি শ্বশুরবাড়ি কখনো যাবে না? কথাটার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ। সে উল্টিয়া জিজ্ঞাসা করিত, তুমি শ্বশুরবাড়ি যাবে? সেই কথাটার জবাব না দিয়ে চুপ করে থাকতে পারত না। সে উল্টো কাবুলিওয়ালাকে জিজ্ঞেস করত সে শ্বশুরবাড়ি যাবে কিনা। রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি
প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করিয়া বলিত, হামি শ্বশুরকে মারবে। শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত। রহমত শ্বশুরকে কল্পনা করে ঘুষি দেখিয়ে বলতো মারবে। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক। রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না। তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন। শঙ্কা মানে হচ্ছে ভয় পাওয়াকে বোঝানো হচ্ছে। তিনি অত্যন্ত ভীতু স্বভাবের একজন মানুষ ছিলেন। কাবুলিওয়ালার নাম ছিল রহমত। রহমতকে তিনি সম্পূর্ণ বিশ্বাস করতে পারতেন না, সেই কথাটা এখানে বোঝানো হয়েছে। মিনির বাবাকে মিনির মা সবসময় কাবুলিওয়ালার প্রতি বিশেষ দৃষ্টি মানে হচ্ছে তাকে দেখে রাখার জন্য বারবার অনুরোধ করেছিল। একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফশিট সংশোধন করিতেছি, এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল। মিনির বাবা ছিলেন একজন লেখক। তিনি তার রচিত লেখাগুলো সংশোধন করিতেছিলেন, মানে উনি সেখানের মধ্যে গল্প বা প্রবন্ধের মধ্যে বানান, দাড়ি কমা এগুলো সব ঠিকভাবে দেখে নিচ্ছিলেন। এই সময় রাস্তায় একটা শোরগোল শোনা গেল, মানে আওয়াজ শুনতে পেলেন। চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে। তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলিয়াছে। চাহিয়া দেখি মানে উনি তাকিয়ে দেখছেন। পাহারাওয়ালা বলতে এখানে পুলিশকে বোঝানো হয়েছে। তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলিয়াছে। তার পিছনে, পশ্চাতে মানে পেছনে, কৌতূহলী ছেলের দল, ছেলেদের একটা দল যারা তার সম্পর্কে জানতে চায়। আমি দ্বারের বাহিরে গিয়া পাহারাওয়ালাকে দাঁড় করাইলাম। জিজ্ঞাসা করিলাম, ব্যাপারটা কি? দ্বারের অর্থ দরজা। কিয়দংশ তাহার কাছে, কিয়দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিৎ ধারিত। মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে এবং তাহাই লইয়া বৎসা করিতে করিতে রহমত তাহাকে এক ছুরি বসাইয়া দিয়াছে। কিয়দংশ বলতে এখানে কিছু। লেখকের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছ থেকে কিছু ধার নিয়েছিল। মিথ্যাপূর্বক মানে হচ্ছে সেই প্রতিবেশী সেই দেনাটাকে মিথ্যা বলে অস্বীকার করে এবং সেটা নিয়ে ঝগড়া হয়ে রহমত রাগ করে তাকে ছুরি মারে। রহমত সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানারূপ অশ্রাব্য গালি দিতেছে। এমন সময় কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল। অশ্রাব্য অর্থ যা শোনার উপযোগী নয়। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাস্যে প্রফুল্ল হইয়া উঠিল। মিনি একেবারেই তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি শ্বশুরবাড়ি যাবে? প্রফুল্ল হওয়া মানে এখানে খুশি হওয়া বোঝানো হয়েছে। রহমত হাসিয়া কহিল, সেখানেই যাচ্ছে। সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বৎসর রহমতের কারাদণ্ড হইল। তাহার কথা এক প্রকার ভুলিয়া গেলাম। কত বৎসর কাটিয়া গেল। আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতে সানাই বাজিতেছে। আজ আমার মিনির বিবাহ। সাংঘাতিক মানে হচ্ছে গুরুতর। আঘাত করা মানে গুরুতর আঘাত করেছিল সেই প্রতিবেশীটাকে। সেই আঘাত করার অপরাধে রহমতের কয়েক বছরের শাস্তি হলো। তাহার কথা এক প্রকার ভুলিয়া গেলাম। লেখক তার কথা একবারেই ভুলে গেলেন। লেখকের ঘরে আজকে রাতটা শেষ হতে না হতে সানাই বাজছে। আজ আমার মিনির বিবাহ। আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি। এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না। তাহার সে ঝুলি নাই, তাহার সে লম্বা চুল নাই, তাহার শরীরে পূর্বের মতো সে তেজ নাই। অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম। কহিলাম, কিরে রহমত, কবে আসিলি? সে কহিল, কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইয়াছি। গতকাল সন্ধ্যাবেলায় জেল থেকে ছাড়া পেয়েছে। আমার ইচ্ছা করিতে লাগিল, আজিকার এই শুভ দিনে এ লোকটা এখান হইতে গেলেই ভালো হয়। আমি তাহাকে কহিলাম, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আজ যাও।
কথাটা শুনিয়াই সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল। অবশেষে দরজার কাছে গিয়া একটু ইতস্তত করিয়া কহিল, খোকিকে একবার দেখিতে পাইব না? লেখক চাচ্ছিলেন না যে রহমত সেখানে থাকুক, সেই জন্য যেহেতু তার মেয়ের বিয়ে হচ্ছে, মিনির বিয়ের দিন ছিল, সেই জন্য সেই শুভ দিনে সে যদি এখান থেকে চলে যায় তাহলেই তার জন্য ভালো হয়, সে কথাটাই এখানে বোঝাতে চেয়েছেন। রহমত কথাটা শুনে সেই মুহূর্তেই চলে যেতে চাইল। পরে আবার দরজার কাছ থেকে জিজ্ঞেস করল মিনিকে কি দেখতে পারবে কিনা। আমি কহিলাম, আজ বাড়িতে কাজ আছে, আজ আর কাহারও সহিত দেখা হইতে পারিবে না। সে যেন কিছু ক্ষুণ্ণ হইল, স্তব্ধভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল, তারপরে বাবু সেলাম বলিয়া দ্বারের বাহির হইয়া গেল। কিছু ক্ষুণ্ণ হইল মানে রহমত একটু মন খারাপ করল। স্তব্ধভাবে মানে চুপচাপ দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে মানে এক নজরে লেখকের মুখের দিকে তাকালো। আমার মনে কেমন একটু ব্যথা বোধ হইল। মনে করিতেছি তাহাকে ফিরিয়া ডাকিব, এমন সময়ে দেখি সে আপনি ফিরিয়া আসিতেছে। লেখকের মনে তখন একটু খারাপ লাগলো। সে মনে করলেন আবার ডাকবে, কিন্তু রহমত আবার ফিরে আসলো। কাছে আসিয়া কহিল, এই আঙ্গুর এবং কিঞ্চিত কিশমিশ বাদাম খোকির জন্য আনিয়াছিলাম, তাহাকে দিবেন। আমি সেগুলো লইয়া দাম দিতে উদ্যত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিল, কহিল, আপনার বহুত দয়া, আমার চিরকাল স্মরণ থাকিবে, আমাকে পয়সা দিবেন না। বাবু, তোমার যেমন একটি লড়কি আছে, তেমনি দেশে আমারও একটি লড়কি আছে। আমি তাহারই মুখখানি স্মরণ করিয়া তোমার খোকির জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি। আমি তো সওদা করিতে আসি না। লেখকের কাছে এসে আঙ্গুর, কিছু কিশমিশ এবং বাদাম মিনির জন্য এনেছিল, সেগুলো দিলেন। লেখক সেগুলো নিয়ে সেগুলো টাকা দিতে চাইলে রহমত তার হাত চেপে ধরল। সে তখন বলে উঠল, লেখকের অনেক দয়া, তার মনে থাকবে, কিন্তু তাকে যাতে পয়সা দেয়া না হয়। লড়কি বলতে এখানে মেয়ে বোঝানো হয়েছে, মেয়ে সন্তানকে বোঝানো হয়েছে। লেখকের যেমনি একটি মেয়ে আছে, তারও একটি মেয়ে রয়েছে। তার মেয়ের মুখটা মনে করে, চেহারাটাকে মনে করে মিনির জন্য এই উপহারগুলো মানে খাবার জাতীয় আঙ্গুর, কিশমিশ, বাদাম জাতীয় উপহারগুলো নিয়ে আসে। সে এখানে বেচাকেনা বা ব্যবসা সওদা মানে হচ্ছে ব্যবসা করা, ব্যবসা করতে আসে না। এই বলিয়া সে আপনার মস্ত ঢিলা জামাটার ভিতর হাত চালাইয়া দিয়া বুকের কাছে কোথা হইতে এক টুকরো ময়লা কাগজ বাহির করিল। বহু সযত্নে ভাঁজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের উপর মেলিয়া ধরিল। দেখিলাম কাগজের উপর একটি ছোট হাতের ছাপ, ফটোগ্রাফ নহে, তেলের ছবি নহে। হাতে খানিকটা ভূষা মাখাইয়া কাগজের উপরে তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বৎসর কলিকাতার রাস্তায় মেওয়া বেচিতে আসে। মেওয়া অর্থ উপহার। দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল। সেই হস্তচিহ্ন আমারই মিনিকে স্মরণ করাইয়া দিল। আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তঃপুর হইতে ডাকাইয়া পাঠাইলাম। অন্তঃপুরে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল, কিন্তু আমি কিছুতে কর্ণপাত করিলাম না। রাঙা চেলি পরা, কপালে চন্দন আঁকা বধূবেশিনী মিনি সলজ্জভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল। তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথমটা থতমত খাইয়া গেল। তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না। অবশেষে হাসিয়া কহিল, খোকি, তুমি শ্বশুর বাড়ি যাবিস? রহমতের মেয়ের হাতের ছাপটি দেখে লেখকের চোখটা ভিজে উঠল। রহমতের মেয়ের হাতের ছাপগুলো লেখকের মনে তার মেয়ে মিনির কথা মনে করিয়ে দিল। লেখক তখন সাথে সাথে ঘরের ভেতর থেকে মিনিকে ডাকলেন। মিনিকে ডাকার কারণে অনেকে অনেক নিষেধ করছিল, নানা রকম কথা বলছিল। লেখক কোনো কিছুই শুনলেন না। কর্ণপাত করা মানে হচ্ছে আমলে নেয়া বা শোনা। বউয়ের সাজে মিনি সামনে এসে দাঁড়ালো। মিনিকে দেখে কাবুলিওয়ালা প্রথমে অবাক হয়ে গেল। তারা যে পুরনো অনেক
কথাবার্তা বলতো সেই কথাগুলো আর বলতে পারল না। শেষে সে হেসে বলল, খুকি তুমি শ্বশুরবাড়ি যাবে? কাবুলিওয়ালার সহিত মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল, আমার সেই দিনের কথা মনে পড়িল। মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল। কাবুলিওয়ালার সাথে মিনির যখন প্রথম দেখা হয়েছিল সেই কথাটা লেখকের মনে পড়ল। তার মনটা খুব খারাপ হয়ে গেল। তিনি তার ছোট মিনিকে তখন চোখের সামনে দেখতে পাচ্ছিলেন, আর কত তাড়াতাড়ি সে বড় হয়ে গেছে, সেই জন্য লেখকের মনটা ব্যথায় ভরে উঠেছিল। মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এইরূপ বড় হইয়াছে। আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম, বলিলাম, রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও। তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। মিনি চলে গেলে রহমত বুঝতে পারল তার মেয়েটিও এর মধ্যে অনেক বড় হয়ে গেছে। লেখক মিনির মঙ্গলের জন্য রহমতকে তার মেয়ের সাথে দেখা করার জন্য সাহায্য করলেন। আশা করছি কাবুলিওয়ালা গল্পের শুদ্ধ উচ্চারণ সহকারে এই পঠনটি তোমরা বুঝতে পেরেছ। তোমরা বাসায় চর্চা করবে। আল্লাহ হাফেজ।